আপনারা বেশ কয়েকদিন ধরে অনিয়মিত ভিডিও পাচ্ছেন, অভিযোগ আসলে প্রচুর কমেন্ট পাচ্ছি আপনাদের। আমি একটু বাইরে সফরে আছি, সফররত অবস্থা থাকার কারণে ভিডিও একটু কম দিতে পারছি। আপনাদের জানিয়ে রাখলাম আমার সমস্যা বা প্রবলেমটা আপনারা জানলেন। আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে কথা বলতে চাই। তার প্রথম কারণ হলো ইরান আমেরিকাকে নতুন আরেকটি সারপ্রাইজ দিচ্ছে। আমেরিকা যে স্টাইলে খেলছে ইরানের সাথে, ইরান সেম স্টাইলে খেলতে চাচ্ছে আমেরিকার সাথে। তো আজকে যে বিষয়টি ঘটছে নতুন করে সেটি হলো আমেরিকা তার ডলারকে স্ট্রং করতে চায়। এতদিন ইরান ক্রিপ্টোকারেন্সি কিংবা ইউয়ানের মাধ্যমে তারা তাদের তেল বা গ্যাস বিক্রি করত। হঠাৎ করে ইরান তাদের চালকে তাদের পিছনে লাগিয়ে দিল। কিরকম? ইরান এখন নিজের ডলার সংগ্রহ শুরু করে দিয়েছে। অর্থাৎ তেল ইউয়ানের পাশাপাশি এবার ডলারে বিক্রি করছে, কারণ এতে করে ইরান তাদের যে রিজার্ভের ডলার সংকট ছিল সেটা কাটিয়ে নিবে। একদিকে আমেরিকাকে খুশি করছে, আবার নিজে লাভবান হচ্ছে। আমেরিকা দেখলো তাদের খুশির চেয়ে ইরান বেশি লাভবান হচ্ছে। অর্থাৎ ট্রাম্পের খেলায় পরাজিত করলো ইরান। 2 নম্বর বিষয়, একদিকে আরব দুনিয়া তারা ইরানের সাথে গোপনে যোগাযোগ করছে, আমেরিকাকে আস্তে আস্তে সরানোর ধান্দা করছে। দর্শক, এই খবরটি দেওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে, ভেনিজুয়েলায় একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন 1000 থেকে 1200 বছরে এরকম 2-1 বার ভূমিকম্প হতে পারে। তার মানে 1200 বছর বা 1000 বছরে এইরকম একটা ভূমিকম্প আসতে পারে, এটা বিশেষজ্ঞরা বলছেন। তার মানে কি ভয়াবহ ভূমিকম্প কল্পনা করতে পারছেন আপনারা? বলা হচ্ছে পুরো ভেনিজুয়েলাকে কাঁপিয়ে দিয়েছে এই ভূমিকম্পটি। এবং এখন পর্যন্ত অনেকেই বলছেন যে এতে প্রায় লক্ষাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত মাটির স্তূপের নিচে, ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে। নিহতের সংখ্যা অনেকেই বলছেন লক্ষাধিক হবে, কিন্তু প্রকৃত সংখ্যাটা এখন কেউ বলতে পারছে না, কারণ এখনো সেখানে উদ্ধারকারী দল কাজ করতে পারছে না। যখন ভেনিজুয়েলাতে এত বড় একটা ম্যাসিভ ভূমিকম্প হয়েছে, তখন আমেরিকা সেখানে নতুন ফন্দি নিয়ে ঢুকতে চাচ্ছে। আপনারা জানেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এক রাতের অন্ধকারে একটা বড় কমান্ডো নামিয়ে আমেরিকা তুলে নিয়ে গেছে। পৃথিবীর কোন একটি সভ্য দেশ আরেকটি দেশে ঢুকে তার জনগণের প্রধান যিনি, অর্থাৎ জনগণের যিনি প্রতিনিধি, রাষ্ট্র পরিচালক, প্রেসিডেন্ট, তাকে কিডন্যাপ করেছে এবং এটাকে তারা বাহবা দিচ্ছে নিজেরাই। গণতান্ত্রিক সভ্যতা। নিকোলাস মাদুরোর পর তার দেশের মধ্যে দ্বিতীয় ভূমিকম্প হলো এটি। অর্থাৎ প্রথম ভূমিকম্প ছিল তাকে তুলে নেওয়া, একটা আইন শৃঙ্খলা বাহিনী, তার সেনাবাহিনী সব থাকার মধ্যেও মার্কিন হেলিকপ্টার এসে তাকে নিয়ে চলে গেল। ভেনেজুয়েলার সামরিক বাহিনী চেয়ে চেয়ে দেখলো, কেমন বিশ্বাসঘাতক জাতি। তো সেই জাতির উপর এবার একটা ভয়াবহ ভূমিকম্প এলো, যেটি 1000 থেকে 1200 বছরে একবার আসতে পারে। এত ভয়াবহ ভূমিকম্পটি এবার ভেনেজুয়েলা আসে দেখলো। আমেরিকা সিদ্ধান্ত নিল তারা এবার সেখানে একটা বড় বাহিনী পাঠাবে তাদের সাহায্যের নাম করে। আমেরিকার বিষয়ে কিছু তথ্য এরকম আসছে যে আমেরিকা সেখানে উদ্ধারকারী বা সাহায্যকারী দলের ভেতরে তাদের গোয়েন্দা বাহিনী, সিআইডি লোক পাঠাবে। এবং তেল, ভেনেজুয়েলার, আপনারা জানেন যে ভেনেজুয়েলার তেল পৃথিবীতে সবচেয়ে মূল্যবান তেল। সেই তেল লুট ইতিমধ্যে আমেরিকা শুরু করে দিয়েছে। এটা আরো পারফেক্টলি লুট করার জন্য এই ভূমিকম্পের নাম করে একটা বিশাল দল আমেরিকা থেকে আসতে যাচ্ছে। অর্থাৎ এক বিপদের মধ্যে আরেক বিপদ ভেনেজুয়েলা দেখতে যাচ্ছে। আসেন 3 নম্বর যে গুরুত্বপূর্ণ খবর, সেটি কাতারের রাষ্ট্রপ্রধান এবং ইরানের রাষ্ট্রপ্রধানদের মধ্যে নাকি বেশ কয়েকবার আলোচনা হয়েছে টেলিফোনে। কাতার আরবের মধ্যে একমাত্র দেশ যাদের সাথে ইরানের সবচেয়ে ভালো সম্পর্ক। সবচেয়ে, অনেকের সাথে ভালো, কিন্তু সবচেয়ে ভালো সম্পর্ক। কাতার একদিকে ইরানকে ম্যানেজ করে, একদিকে আমেরিকাকে ম্যানেজ করে, একদিকে তুরস্ককে ম্যানেজ করে। আপনারা জানেন সাম্প্রতিক যুদ্ধে কাতারে ইসরায়েল অ্যাটাক চালিয়েছিল। এরপর কাতার একটা কঠিন প্রতিক্রিয়া দেখালেও পাল্টা জবাব দিতে পারেনি কাতার। কারণ কাতারের সেই রকম সামরিক বাহিনী বা স্ট্রং কোনো সামরিক বাহিনী নেই, যার ফলে কাতার কোনো শক্ত প্রতিবাদ করতে পারেনি। তবে কাতার একটা বিষয় প্রমাণ পেয়েছে, যখন ইসরায়েল তাদের উপর আক্রমণ করেছিল,
আমেরিকা মুখে কুলুপ এঁটে বসেছিল যে আমেরিকাকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার কাতার দেয়, তেল বিক্রির টাকা, গ্যাস বিক্রির টাকা, সেই টাকা আমেরিকা পকেটে নেয়, কিন্তু কাতারকে কোনো নিরাপত্তা দেয়নি ইসরায়েল আক্রমণের পর। তখন কাতার বুঝতে পেরেছে যে ইসরায়েল যদি কখনো এই দেশটি দখলও করে, আমেরিকা চুপ করে না দেখার ভান করে থাকবে। শুধু কাতার নয়, পুরো আরব, পুরো গালফ এটি বুঝতে পেরেছে। তো তারপর থেকেই আমরা দেখলাম যে ধারাবাহিক অনেকগুলো রাজনৈতিক সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে আরব দেশগুলোর মধ্যে। ভেতরে ভেতরে আরবরা চেষ্টা করছে ইরানের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে, এবং ইরানও চেষ্টা করছে তাদেরকে যে কোনো ভাবে বাগে আনার জন্য, অর্থাৎ আরবকে তার পক্ষে রাখার জন্য। বলা হচ্ছে সাম্প্রতিক সময় মাসুদ পেজেশকিয়ান, ইরানের যিনি প্রেসিডেন্ট, তিনিও আরবের সাথে কাজ করছেন, এবং আরবের জনগণ, আরবের সরকার ইরানের সাথে গোপনে যোগাযোগ করছে। এবং কয়েকটি ক্ষেত্রে আমেরিকা কাতারকে ম্যানেজ করতে চাইলো, কাতার আমেরিকার কথা শোনেনি। বলা হচ্ছে কাতার আমেরিকাকে বলে দিয়েছে যে তোমরা আমাদের দেশে আমাদের সাহায্যের নামে আসছিলে, কিন্তু ইরান যখন হামলা করেছে তোমাদের সাহায্য আমরা খুঁজে পাইনি, উল্টো তোমরা নিজেকে বাঁচাবার জন্য পালিয়েছ। তার মানে তোমরা আমাদের জন্য পারফেক্ট নিরাপত্তাকারী নাও। দ্বিতীয় যে বিষয়টি হলো যে ইসরায়েল যখন আক্রমণ করেছিল, আমেরিকা ইসরায়েলকে কোনো কিছু বলেনি, ইভেন একটা প্রতিবাদও এইভাবে জানায় না। তো সবকিছু মিলে কাতার এখানেও বুঝতে পারছে যে তাদের শত্রুরা যখন এগিয়ে আসবে, তখন এই পাহারার নামে আমেরিকা কিছু করবে না। তো এখন যে বিষয়টি হচ্ছে যে কাতার একটা আরব নেটওয়ার্ককে নিয়ে ক্রমান্বয়ে এগিয়ে আসছে, যাতে ইরানের সাথে একটা ভালো চুক্তি করতে পারে। ইরান এখানে কিছুটা জেচে তাদেরকে অফার করছে, এবং তারা ওপেক প্লাস বা ওপেকে ঢোকার চেষ্টা করছে। পাশাপাশি আরবরা এবং ইরানরা তারা চাচ্ছে তেল বিক্রি বা গ্যাস বিক্রির ক্ষেত্রে তারা ভেতরে একটা যোগাযোগ তৈরি করবে, এবং একই সাথে তারা তেলের যেই ভান্ডার এটাকে কন্ট্রোল করবে ওয়ার্ল্ডে। ইরান এবং আরবরা সম্মিলিতভাবে তেল বিক্রির কিছু সিন্ডিকেট তৈরি করবে, যেখানে আমেরিকানরা বা পশ্চিমারা খুব বেশি সুবিধা করতে পারবে না। তবে সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপার সেটি হলো সৌদি আরব, কাতার এবং ভেতরে আরো কয়েকটি দেশের নাম আসছে। তারা নিজেরা এমন কিছু যৌথ সিদ্ধান্ত নিতে চাচ্ছে যে সিদ্ধান্তের মাধ্যমে আগামী দিন আমেরিকা বা ইসরায়েল চাইলে এই রাষ্ট্রগুলোর মধ্যে কোনো হস্তক্ষেপ করতে না পারে। পাশাপাশি আমেরিকাকে এক অর্থে বলা যায়, যদিও আমেরিকার সাথে দীর্ঘদিনের একটা জোট তাদের, বা হুট করে আমেরিকাকে বের করে দেওয়া যায় না। আরবই ইরানকে দিয়ে, বলা হচ্ছে যে আরবরা ইরানকে দিয়েই আমেরিকার উপর চাপ তৈরি করছে। অর্থাৎ সৌদি আরব যদি এখন বলে আমার দেশ থেকে বেরিয়ে যাও, কাতার যদি বলে আমার দেশ থেকে বেরিয়ে যাও, দেখা যাবে ওরাই দেশ দখল করে ফেলতে পারে। কারণ এরা ভেনেজুয়েলাকে দখল করে ফেলছে, মনে করেন প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে। তো বলা হচ্ছে যে এই আরবরা নেপথ্যে ইরানকে অনেক সময় বলে যে তোমরা এই কাজটা করো, তোমরা এটা করো, তোমরা চাপ তৈরি করো, তোমরা এটা করো, আমরা প্রতিবাদ করবো কিন্তু তোমরা এই কাজটা করো, তোমরা মার্কিন ঘাঁটিতে অ্যাটাক করো, আমরা প্রতিবাদ করলেও তোমরা করবা, বাট এটা আমাদের করতে হবে, যেহেতু আমাদের দেশে তাদের ঘাঁটি আছে, আমরা রাজনৈতিক কারণে এটা করব, কূটনৈতিক কারণে করব, তোমরা অ্যাটাক করো। যেমন কাতারে ইরান যতগুলো অ্যাটাক করেছে, কাতার প্রতিক্রিয়া দেখিয়েছে, কিন্তু বড় মাত্রা প্রতিক্রিয়া দেখায় নাই। যেমনটা বলা হয় আরব আমিরাত এবং সৌদি আরব, যেমন আরব আমিরাত গোপনে যুদ্ধ বিমান পাঠিয়ে ইরানে অ্যাটাক করেছে, এমন দাবি আসছে রয়টার্স সহ কয়েকটা গণমাধ্যমে। সৌদি আরব একই কাজ করেছে, কিন্তু সৌদি আরব সঙ্গে সঙ্গে এটার জন্য ইরানের কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু আরব আমিরাত ক্ষমা চায়নি। পরবর্তী ফেজে, অর্থাৎ শান্তি যখন সিজ ফায়ার চলছিল, তখন ইরান হরমুজ সহ আরব আমিরাতে কয়েক দফা অ্যাটাক করে এবং আমেরিকার ঘাঁটিকে টার্গেট করে অ্যাটাক করে। সেই সময়টা কাতার বুঝতে পেরেছে যে ইরানের কাছে সব তথ্য আছে এবং ইরান কাতারকে হয়তো টার্গেট করবে। তখন তারা নিজেরা ইরানের সাথে একটা মধ্যস্থতা করে এবং বড় রকম কি বলবো যে লেনদেন করে, কয়েকটি চুক্তিও করে। তো আপাতত একটা বিষয় বারবারই স্পষ্ট হচ্ছে যে ইরান কৌশলে দুর্দান্তভাবে খেলে যাচ্ছে আমেরিকাকে এবং ইসরায়েলকে পাশ কাটিয়ে। এবং এই যুদ্ধের পর আমেরিকার সাথে ইরানের যে চুক্তিগুলো হলো, আমেরিকা যতই প্রচার করছে চুক্তিগুলো তার পক্ষে গেছে, মানে আমেরিকার পক্ষে, কিন্তু প্রতিটি চুক্তিকে কাজে লাগিয়ে ইরান এখন একটার পর একটা গেম চেঞ্জিং সিদ্ধান্ত নিচ্ছে। এখন পর্যন্ত যে চুক্তিগুলো ট্রাম্প মেনে নিয়েছে, সেই চুক্তি প্রত্যেকটাই ইরানের বিজয় পাওয়া গেছে, এবং ইরান তার তেল বিক্রি, গ্যাস বিক্রি, তার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আরবের সাথে নতুন করে সম্পর্ক সৃষ্টি করা, অর্থাৎ
এতদিন ইরানকে যে একটা গর্তে আটকে রেখে তালা মেরে দিয়েছিল, সেই গর্তটা খুলে ইরান এবার নতুন একটা বিশ্ব দেখছে। সে বিশ্বে, মধ্যপ্রাচ্যের সেই নতুন বিশ্বে ইরান এখন মোড়লগিরি করছে। আরবরাও ইরানের মোড়লগিরি ছায়াতলে আসবে কি আসবে না, হয়তো সেটা আমরা আগামীতে বুঝতে পারবো। তবে ইন্টারেস্টিং যে তথ্যটি, ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন যে ইরান এই লড়াইতে তিনি, মানে ইরানের এই যুদ্ধে আমেরিকা হেরে গেছে, এটা আমেরিকানবাসী না, পৃথিবীবাসী জেনে গেছে। তাই ডোনাল্ড ট্রাম্প নতুন নতুন কথা বলছেন, কিন্তু পরাজয় প্রকাশ্যে মেনেও নিচ্ছেন। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা কি কখনো এমন কোনো দৃশ্য কল্পনা করেছেন যেখানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বলে দাবি করা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো রণক্ষেত্রে হেরে গিয়ে শেষ পর্যন্ত সাধারণ মানুষের এটিএম বুথ বা ব্যাংক সার্ভার হ্যাক করে নিজেদের রাগ মেটাচ্ছে? আর অন্যদিকে যে মানুষটি এতকাল নিজেকে ইসরায়েলের সবচেয়ে বড় রক্ষাকর্তা হিসাবে দাবি করতেন, সেই বেঞ্জামিন নেতানিয়াহু আজ নিজের রাজনৈতিক দল ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন। কিন্তু এই ঘটনার সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটা কোথায় জানেন? যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বিপদে ফেলে ইরানের সাথে চুক্তি করলেন, সেই আমেরিকার তৈরি করা F-16 ফাইটার জেটগুলো আজ মাঝ আকাশে ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় স্কর্ট দিয়ে সালাম জানাচ্ছে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। যদি আপনারা খবরের হেডলাইনগুলো দেখেন তাহলে মনে হবে এগুলো আলাদা আলাদা কোনো ঘটনা, কিন্তু আজ আমি আপনাদের সামনে এই সবগুলো ঘটনার সুতোগুলো একসাথে বাঁধব। তাই আজকের পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে একদম লজিক্যালি শুনতে হবে কিন্তু দর্শক। দেখুন, আপনারা যারা আমার বিশ্লেষণগুলো খুব গভীরভাবে ফলো করেন তারা জানেন যে গত 17ই জুন আমেরিকা এবং ইরানের মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর থেকে জিওপলিটিক্যাল দাবার বোর্ডে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে একটা বিশাল ভূমিকম্প হয়ে গেছে। আমেরিকা তাদের অর্থনীতি এবং তেলের বাজার বাঁচাতে ইসরায়েলকে কার্যত ছুঁড়ে ফেলে দিয়ে ইরানের সমস্ত শর্ত মেনে নিয়েছে। এখন এই পরাজয়ের পর ইসরায়েল এবং আমেরিকার ভিতরের সেই দম্ভ এমনভাবে চূর্ণ বিচূর্ণ হয়েছে যে তারা এখন কোনো সামরিক জবাব দেওয়ার সাহস পাচ্ছে না। কিন্তু পশ্চিমা বিশ্ব যখন সরাসরি যুদ্ধে হারে তখন তারা কাপুরুষের মতো পেছনের দরজা দিয়ে আক্রমণ করে, আর ঠিক সেটাই তারা করেছে ইরানের ব্যাংকিং সেক্টরের উপর। আসল ব্যাপারটা হলো, গতকাল 23শে জুন 2026 রাত 10টার সময় ইরান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরের শিরোনাম হলো, ব্যাংকিং ডিসরাপশন হিটস সার্ভিসেস অ্যাট 8 ইরানিয়ান ব্যাংকস। দর্শক, লজিক্যালি চিন্তা করুন, ইরানের অন্তত 8টি প্রধান ব্যাংক থেকে শুরু করে প্রায় সব বড় বড় ব্যাংকের ইলেকট্রনিক এবং কার্ড ভিত্তিক সেবা পুরোপুরি অচল করে দেয়া হয়েছে। ইরানের ইনফরমেটিক্স সার্ভিসেস কর্পোরেশন স্পষ্ট জানিয়েছে যে এটি একটি সাইবার অ্যাটাকের ফলাফল। এর ঠিক কয়েকদিন আগে 13ই জুনেও এরকমই একটা সাইবার হামলা হয়েছিল, যেখানে সেন্ট্রাল ব্যাংকের ইনফ্রাস্ট্রাকচার টার্গেট করা হয়েছিল। ইরানের পার্লামেন্টের অর্থনৈতিক কমিটির সদস্য মেইসাম জোহরিয়ান তিনি জানিয়েছেন যে এই সিস্টেমগুলো পুরোপুরি রিস্টোর করতে আরও 2 সপ্তাহ সময় লেগে যেতে পারে। সুতরাং এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে দর্শক, পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল এই মুহূর্তে ইরানের উপর কোনো সামরিক হামলা করতে পারবে না। কেন? কারণ তারা নিজেরাই যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে এসেছে। তাই তারা এখন ছায়া যুদ্ধের পথ বেছে নিয়েছে। তারা ইরানের সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে তাদের অর্থনীতির উপর একটা চাপ সৃষ্টি করতে চাইছে। কিন্তু এটা কোনো পরাশক্তির লক্ষণ নয় দর্শক, এটা হলো একটা পরাজিত শক্তির চূড়ান্ত হতাশা। যখন আপনি শত্রুর মিসাইল থামাতে পারেন না, তখন আপনি তার ব্যাংকের সার্ভার ডাউন করে আত্মতুষ্টি খোঁজেন। আর এই হতাশার সবচেয়ে খারাপ চিত্রটা এখন ফুটে উঠেছে খোদ ইসরায়েলের রাজনীতির অন্দরমহলে। দর্শক, ইরানের ব্যাংক হ্যাক করে ইসরায়েলি নেতারা হয়তো সাময়িক আনন্দ পাচ্ছেন, কিন্তু তাদের নিজেদের ঘর যে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে
সেটা কি আপনারা জানেন? ওই একই দিন অর্থাৎ গতকাল 23শে জুন 2026 রাত 10টায় ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টে ইসরায়েলের রাজনীতি নিয়ে আর একটা চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে। খবরের শিরোনাম শুনলে আপনি চমকে যাবেন। শুনবেন? শুনুন। লিকুইড টেনশনস রাইজ অ্যাজ নেতানিয়াহু থ্রেটেন্স টু লিভ ওভার 10 রিজার্ভ ইলেকশন স্লটস। অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার নিজের দল যে লিকুইড পার্টিকে তিনি যুগের পর যুগ ধরে নিয়ন্ত্রণ করে আসছেন, সেই দল ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন। ঘটনাটা কি? দেখুন, নেতানিয়াহু লিকুইড পার্টির সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান হাইয়াম কার্টসকে সরাসরি ওয়ার্নিং দিয়েছেন যে আগামী নির্বাচনের জন্য তাকে যদি নিজের পছন্দের লোকেদের জন্য 10টি সংরক্ষিত আসন দেওয়া না হয় তবে তিনি দল থেকে বেরিয়ে যাবেন। কিন্তু লিকুইড পার্টির বার্ষিয়ান নেতা ডেভিড বিতান পরিষ্কার বলে দিয়েছেন নেতানিয়াহুর এই সিদ্ধান্ত লিকুইড পার্টিকে ধ্বংস করে দেবে। বিতান বলেছেন লিকুইড পার্টি সবসময় গণতন্ত্রের উপর ভিত্তি করে চলেছে, আর নির্বাচনের ঠিক 1 মাস আগে এভাবে দলের ভিতরের ভোটাভুটি বাতিল করা যায় না। ডেভিড বিটান তো এই কথাও বলে দিয়েছেন যে নেতানিয়াহু যদি এভাবে চলেন তবে আগামী 8 বছরের মধ্যে লিকুইড পার্টির কোনো অস্তিত্বই থাকবে না। দর্শক, এই পুরো ঘটনার পিছনের জিওপলিটিক্যাল সাইকোলজিটা বুঝতে চেষ্টা করুন। নেতানিয়াহু কেন হঠাৎ করে এত বেপরোয়া হয়ে উঠলেন? কারণ তিনি খুব ভালো করেই জানেন যে ইরানের সাথে আমেরিকার এই চুক্তির পর ইসরায়েলের জনগণের কাছে তার আর কোনো গ্রহণযোগ্যতা নেই। এই যুদ্ধে ইসরায়েল জঘন্যভাবে হেরেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা ঝুলছে, দেশের অর্থনীতি ধ্বংসের মুখে। তিনি এখন যে কোনো মূল্যে নিজের অনুগত লোকেদের পার্লামেন্টে বসিয়ে নিজের পিঠ বাঁচাতে চাইছেন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো ডেভিড বিতান এই সাক্ষাৎকারে কার উপর সবচেয়ে বেশি ক্ষোভ ঝেড়েছে জানেন? ডোনাল্ড ট্রাম্পের উপর। বিতান প্রকাশ্যে বলেছেন ট্রাম্প ইসরায়েল এবং লিকুইড পার্টির মারাত্মক ক্ষতি করেছেন। এটা একদম পরিষ্কার। চিন্তা করুন দর্শক, যে ট্রাম্পকে ইসরায়েল একসময় দেবতার মতো পুজো করত, আজ সেই লিকুইড পার্টির নেতারাই সেই ট্রাম্পকে ইসরায়েলের পতনের কারণ হিসাবে দায়ী করছেন। বিতান আরও একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন ইরানের সাথে এই যুদ্ধটা শেষ হয়নি। আগামী প্রতি 1.5 থেকে 2 বছর পর পর ইসরায়েলকে ইরানের সাথে যুদ্ধে জড়াতে হবে, কারণ ইরান ক্রমাগত শক্তিশালী হচ্ছে। দর্শক, একটা দেশ যার অর্থনীতি ধ্বংসের পথে, যাদের জনগণ দিশাহারা, তারা যদি প্রতি 2 বছর পর পর ইরানের মতো একটা সুপার পাওয়ারের সাথে যুদ্ধে জড়ায়, তাহলে সেই দেশের অস্তিত্ব আর কতদিন টিকবে? পশ্চিমা দুনিয়ার তৈরি করা এই স্টেট আজ ভিতর থেকেই পচে গলে যাচ্ছে। কিন্তু দর্শক, ইসরায়েল যখন নিজের ভিতরে এই গৃহযুদ্ধে ব্যস্ত, তখন গ্লোবাল সাউথ বসে নেই। তারা পলিটিক্যাল দাবার বোর্ডে এমন একটা চাল দিয়েছে যা পশ্চিমাদের গালে একটা সাপাটে চড় মারার মতো। এবার আসুন সেই ঐতিহাসিক ঘটনার দিকে তাকাই। আজ 24শে জুন 2026 মধ্যরাতে ডিফেন্স সিকিউরিটি এশিয়াতে একটা দুর্দান্ত খবর প্রকাশিত হয়েছে। খবরের শিরোনাম: পাকিস্তান এয়ারফোর্স ফাইটার জেটস এসকর্টস ইরানিয়ান প্রেসিডেন্ট পেজিশিয়ান সিগন্যালিং নিউ পোস্ট ওয়ার তেহরান ইসলামাবাদ স্ট্র্যাটেজিক অ্যাক্সেস। দর্শক, ঘটনাটা একটু ভিজুয়ালাইজ করুন। 17ই জুন আমেরিকার সাথে যুদ্ধবিরতির পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান তার প্রথম বিদেশ সফরে বের হয়েছেন। তিনি গেছেন কোথায়? পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। যখন ইরানের প্রেসিডেন্টের বিশেষ বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে, তখন পাকিস্তান এয়ারফোর্স তাদের 6টি ফাইটার জেট, যার মধ্যে আমেরিকার তৈরি করা F-16 এবং চীনের তৈরি J-17 ছিল, সেগুলো দিয়ে মাঝ আকাশে প্রেসিডেন্টকে রাজকীয় স্কট দিয়ে নিয়ে আসে। এরপর নূর খান এয়ারবেসের উপর দিয়ে সেই ফাইটার জেটগুলো ফ্লাই পাস্ট করে এবং প্রেসিডেন্টকে
21 তোপধ্বনি দিয়ে গার্ড অফ অনার দেয়া হয়। আপনারা কি এই ডিপ্লোম্যাটিক মেসেজ বা কূটনৈতিক বার্তার গভীরতা বুঝতে পারছেন দর্শক? পারছেন? পাকিস্তান আমেরিকাকে বুঝিয়ে দিল, তোমাদের তৈরি করা F-16 যুদ্ধ বিমান দিয়ে আমরা আজ আমাদের ভাই ইরানের প্রেসিডেন্টকে সম্মান জানাচ্ছি। এই পুরো ঘটনাটা শুধু একটা প্রোটোকল ছিল না, এটা ছিল একটা জিওপলিটিক্যাল স্টেটমেন্ট। আর পেজিশিয়ানের ওই বিমানের নাম কি ছিল জানেন? মিনাব 168। এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপটটা হলো, গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে বর্বরোচিত হামলা চালিয়ে 168 জন নিরীহ মানুষকে হত্যা করেছিল, সেই শহীদদের স্মরণে এই বিমানের নামকরণ করা হয়েছে। অর্থাৎ ইরান সেই ক্ষোভটাকে একটা কূটনৈতিক অস্ত্রে পরিণত করে পুরো বিশ্বকে দেখিয়ে দিল যে পশ্চিমাদের সেই বর্বরতার পরও তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং তাদের পাশে এখন শক্তিশালী মিত্ররা আছে। দর্শক, এবার আসুন সেই চরম সত্যের মুখোমুখি হই, যে সিক্রেট আমি ভিডিওর শুরুতে উন্মোচন করার কথা বলেছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে এই প্রশ্ন জাগছে যে ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ শেষ হওয়ার মাত্র 6 দিনের মাথায় কেন হঠাৎ করে পাকিস্তানে গেলেন? কেন পাকিস্তান তাকে এত বিশাল সামরিক সম্মান দিল? দর্শক, এর উত্তর লুকিয়ে আছে গতকাল 23শে জুন 2026 দুপুর 2:18 মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত একটা রিপোর্টে। ইরানের প্রেসিডেন্ট পেজিশিয়ান সাহেব তেহরান ছাড়ার আগে সাংবাদিকদের সামনে এমন একটা কথা ফাঁস করেছেন যা শুনলে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ঘুম হারাম হয়ে যাবে। পেজিশিয়ান প্রকাশ্যে বলেছেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে এই যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই হলো, এই পুরো ডিলটার পিছনে মূল মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান। পেজিশিয়ান পরিষ্কার বলেছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, এই মানুষগুলো পর্দার আড়ালে থেকে আমেরিকা এবং ইরানের মধ্যে এই চুক্তির রূপরেখা তৈরি করেছেন। পেজিশিয়ান সাহেব তার বক্তব্যে একটা ভয়ঙ্কর সত্য স্বীকার করেছেন। তিনি বলেছেন, ইরানের জাতির অধিকার রক্ষায় পাকিস্তানের কর্মকর্তারা যে অনস্বীকার্য ভূমিকা পালন করেছেন তা তুলনাহীন। এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের উদ্বেগ হয়তো আমাদের চেয়েও বেশি ছিল। কে বলছে কথা? লজিক্যালি চিন্তা করুন দর্শক, আমেরিকা, যে দেশটা নিজেদেরকে বিশ্বের পুলিশ মনে করে, তারা ইরানের সাথে সরাসরি ডিল করতে পারছিল না। তাদের ইকোনমি যখন ডুবতে বসেছে, ইউরোপ যখন তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন তারা বাধ্য হয়ে পাকিস্তানের হাত ধরেছে। ওয়াশিংটনকে ইসলামাবাদের মাধ্যমে তেহরানের কাছে শান্তির ভিক্ষে চাইতে হয়েছে রে ভাই। দর্শক, এটাই হলো মাল্টিপোলার ওয়ার্ল্ডের আসল চিত্র। একটা সময় ছিল যখন আমেরিকা একটা ফোন কল করলো আর মধ্যপ্রাচ্যের দেশগুলো ভয়ে ঠকঠক ঠকঠক করে কাঁপত। আর আজ আমেরিকা যখন স্যাংশন তুলে নেওয়ার চুক্তি করে, তখন সেই চুক্তির মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে নন ওয়েস্টার্ন দেশগুলো। পাকিস্তান এবং ইরানের এই নতুন কৌশলগত জোট প্রমাণ করে দিল যে এশিয়া এখন আর পশ্চিমাদের হাতের পুতুল নয়। ইসরায়েল যখন নিজেদের অস্তিত্ব বাঁচাতে নিজেদের মধ্যেই কামড়াকামড়ি করছে, তখন এশিয়ান ব্লক নিজেদের মধ্যেকার ভুল বোঝাবুঝি মিটিয়ে একটা বিশাল সামরিক ও অর্থনৈতিক শক্তির বলয় তৈরি করেছে বা করছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন দর্শক, আপনাদের কি মনে হয় ইসরায়েলের ভিতরে এই যে চরম হতাশা এবং নেতানিয়াহুর দল ভাঙার এই যে খেলা, এটা কি ইসরায়েলকে ভিতর থেকে পুরোপুরি ধ্বংস করে দেবে? ডেভিড বিতান যে বললেন প্রতি 2 বছর পর পর যুদ্ধ হবে, ইসরায়েলের সাধারণ মানুষ কি এই মানসিক চাপ নিয়ে বাঁচতে পারবে? লজিক্যালি চিন্তা করুন এবং আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাধারণ মিডিয়া এই খবরগুলো কখনোই আপনাদের সামনে এভাবে বিশ্লেষণ করে আনবে না, তাই সত্যটাকে ছড়িয়ে দিতে এই ভিডিওটি
প্রচুর পরিমাণে শেয়ার করুন। জিওপলিটিক্সের এই গভীর বিশ্লেষণগুলো আমি এভাবেই আপনাদের সামনে তুলে ধরব। আপাতত এই প্রতিবেদন তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।